যাক, শেষ পর্যন্ত সিবিআই তাদের যে ইনভেস্টিগেশন সেটাতে কিছুটা জোর নিয়ে এসে কলকাতা পুলিশের টালা থানার ওসিকে গতকাল এবং সন্দীপ ঘোষকেও গতকাল গ্রেপ্তার করেছেন। এই নির্ভয়া বা অভয়া বা তিলোত্তমা যে মেয়েটি খুন হয়েছে তার ধর্ষণ এবং রেপ কাণ্ডে এবং প্রমাণ লোপাটের। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। বাঙালি ভাবতে ভুলে গেছে, ভাবতে আমাদের হবেই। না ভাবলে, আমরা যদি না ভাবি, তাহলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না। এবার আসি বিস্তারিত প্রতিবেদনে। দেখুন, আপনারা সবাই অবগত হয়ে গেছেন যে গতকাল সিবিআই টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছে। এই যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করার অর্থটা হলো যে কলকাতা পুলিশের যে ডিসি বলছিলেন যে তিনি ধোয়া তুলসী পাতা, তিনি কোনো কিছুর মধ্যে জড়িত নয় বা কলকাতা পুলিশ কোনো টেম্পারিং করেনি, এটা কিন্তু সিবিআই প্রমাণ করে দিল। এবং তার এগেনস্টে একদম স্পেসিফিক্যালি তথ্য প্রমাণ লোপাট এবং ক্রাইম সিন ডেস্ট্রয়, অল্টার এইসবের কিন্তু চার্জ লাগিয়েছে। সন্দীপ ঘোষের মোবাইল টাওয়ার সার্চ করে সিবিআই যেটা পেয়েছে যে মধ্যরাত থেকে ভোরবেলা পর্যন্ত, ওই যেদিন ঘটনা 8ই আগস্ট রাত্রিবেলা থেকে 9ই আগস্ট সকালবেলা পর্যন্ত সন্দীপ ঘোষ কিন্তু ওখানেই ছিল, আরজি করেই ছিল। সন্দীপ ঘোষ একটা খুব ফালতু লোক, সেটা তো আমি আগেও বলেছি, একটা কিট, নর্দমার কিট। আজকে বহরমপুরের একজন রূপান্তরকামী ব্যক্তি, কি বলবো, রূপান্তরকামীদের কি বলে, মানে কিভাবে বলা যায়, আমি ঠিক ভাষাটা খুঁজে পাচ্ছি না। তিনি সোশ্যাল মিডিয়াতে সংবাদ মাধ্যমে কমপ্লেন করেছেন যে যখন কিছু দিনের জন্য সন্দীপ ঘোষকে বহরমপুরে ট্রান্সফার করা হয়েছিল, তিনি সেখানে গিয়ে সেই রূপান্তরকামীদের ফোন নাম্বার জোগাড় করে তাদেরকে হোটেলে ডেকে নিয়ে যেত। ভাবুন একবার, ভাবুন। আমি তো এই খবরগুলি দেখে অবাক হয়ে যাই যে তারপরেও কি করে আমাদের সরকার তাদেরকে সাপ্রেস করে, কেন করে? মানুষকে কি মানুষ বলে মনে করে না এরা? এই যে আজকে এই যে আন্দোলনটা যে একটা কি বলবো, অগ্নুৎপাত হয়ে যাবে, বুঝেও কি বুঝছেন না? আমাদের যে শাসক আছেন তাদের কি বোঝার ক্ষমতা নেই? কালকে দেখুন, এই যে ডাক্তারদেরকে নিয়ে গেল, ডেকে ডাক্তাররা বলেছিল যেখানে খুশি সেখানে বসবো। সকালবেলা উনি মুখ্যমন্ত্রী চলে গেছিলেন। ঠিক আছে, খুব ভালো বললেন, আমি বড় দিদি, খুব ভালো কথা, তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। কিন্তু দেখুন, একটা জিনিস আপনারা কালকেরটা ভালো করে লক্ষ্য করুন। উনি যে বক্তব্যটা ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দিয়েছিলেন, আমি অবাক হয়ে গেলাম যে এইভাবেও করা যায়। তিনি কি বলছেন, তোমরা কাজে যোগ দাও, তোমাদের ব্যাপারটাকে ভেবে দেখব, চিন্তা করে দেখব, আলোচনা করে দেখব, কিন্তু কখনো বলছেন না যে হ্যাঁ তোমরা কাজে যোগ দাও, অবশ্যই তোমাদের প্রত্যেকটা 5টা দাবি তোমাদের সঙ্গে বসেই আমরা ডিসকাস করে ঠিক করব। কিন্তু বলছেন না। কি করে বলবেন বলুন, আজকে যে পরিস্থিতি। তারপরেও বিকালবেলা যখন এরা সন্ধ্যাবেলা 6টার দিকে মনে হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সভা করতে যায়, আমি তখনই আমার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমি বলেছিলাম যে কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছে? এরা সরকারি ডিমান্ড করছে, এরা সরকারি চাকরি করছে। তো আমাকে অনেকেই বললো না ঠিক আছে যাক, এটা সমাধান হওয়া দরকার। আমি বললাম অবশ্যই সমাধানটা হওয়া দরকার, এভাবে তো রাজ্য চলতে পারে না। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তারা ওই লাইভ স্ট্রিমিং, লাইভ টেলিকাস্ট করতে হবে, ভিডিও রেকর্ডিং করতে হবে, ভিডিও রেকর্ডিং করুন, আমাদেরকে দিতে হবে, তার ভিডিও রেকর্ডিংয়ের কপি দিতে হবে, এইসব নানা টাল বাহানা
মুখ্যমন্ত্রী নাকি তাদেরকে বলেছেন যে না এটা দেওয়া যাবে না, এটা যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে দিতে পারবো না। তারপরেও তারা বলে, মুখ্যমন্ত্রী বলেন যে তোমাদেরকে মিনিটস দেওয়া হবে, যে মিটিংয়ের মিনিটস, সেটাতে তোমরা সাইন করবে, আমাদের তরফ থেকেও সাইন থাকবে, তার কপি দেওয়া হবে। এরপরে যখন এই ডাক্তাররা 10 মিনিট 15 মিনিট আলোচনা করে যখন তাদেরকে জানাতে যায়, তখন অলরেডি তালা থানার ওসি গ্রেপ্তার হয়ে গেছেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়ে গেছেন, এই খবরটা উনি পেয়ে গেছেন। সেই জন্যে তড়িঘড়ি তিনি কিভাবে সেটাকে সামাল দিবেন, ওই সময়টা সামাল দেওয়ার ব্যাপার। হঠাৎ করেই টালা থানার ওসি গ্রেপ্তার হওয়া মানে কিন্তু একটা বড় রকমের ফ্যাক্টর। মাঝরাতে কিন্তু আরও অনেক ঘটনা ঘটে গেছে, যেটা আমি এইখানে বলতে পারবো না, তবে একটুখানি বলে রাখি যে বিনীত গোয়েলকে কিন্তু ইন্টারোগেশন করা সিবিআই শুরু করে দিয়েছে, এটুকু শুধু জেনে রাখুন। কালকেই মাঝরাত থেকে কিন্তু শুরু হয়ে গেছে। সুতরাং আরও অনেক লোক এবার পরে আওতায় আসবে, ফাঁসবেও হয়তো, জানি না, কিন্তু সমাধানটা করা যেত। আমি কিন্তু একটা কথা অনেক দিন ধরেই বলে আসছি যে আমার যদি নিয়ত ঠিক থাকে, আমার যদি ইচ্ছা ঠিক থাকে, আমি কিন্তু যে কোনো জায়গায় বসেই একটা জিনিসকে সলভ করে দিতে পারি। যদি দেখি যে দীর্ঘদিন ধরে সেই জমা হয়ে আছে, এরপরে মানুষ রাগ ক্ষোভ ফুঁসছে, এই জায়গাগুলি থেকে বেরোতে যদি না পারি, আমি রাজ্যটা কিভাবে চলছে। আজকে অনেকেই বলছেন যে রাজ্যটা কিন্তু একেবারে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে প্র্যাকটিক্যালি। আজকে আমি একটা টিভি চ্যানেলে শুনছিলাম যে অনেকেই নাকি বিদেশে, এই যে যাদের নাম আছে, যারা সেদিন ওই ক্রাইম সিনের ঘরটাতে যাদের ছবি ছিল, এই অভিক দেঠে ছাড়া, অভিক দেকেও ধরেছে তো, এইসব ছাড়া, একে তো বাঁচানোর চেষ্টা করেছিল কলকাতা পুলিশ। তো যাই হোক, এদের ছাড়া আরও অনেকের, মানে অভিজ্ঞকে সাসপেন্ড করে দিয়েছে, বিরূপাক্ষকে সাসপেন্ড করে দিয়েছে। আগামী দিনে সিবিআই এদেরকে কি করে বা কিভাবে ডাকে কি না, সেটা আমরা দেখতে পাবো। সময় যত গড়াবে তত এইটার লাগবে। আমি বারবারই বলেছিলাম যে সময় কিন্তু দিতে হবে সিবিআইকে, এই নয়। একটা জিনিস ভাবুন তো, সিবিআই কি মানে কখন কাজটা পায়, কখন হাতে কাজটা পায়? প্রথমেই কি সিবিআইকে দিয়ে দেবে রাজ্য সরকার? সেটা তো নয়, পুলিশকে দেবে। কিন্তু এইখানে 4 দিনের মধ্যে সিবিআইকে দিয়ে বিপদে পড়ে গেছে সরকার, পুরো বিপদে পড়ে গেছে এবং ব্যাকফুটে চলে যেতে হয়েছে। এবং এইখানে কিছু বলতেও পারছে না মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী ওই আর্জি করে দাঁড়িয়ে বলেছিল যে কেসটা সিবিআইকে দিয়ে দেওয়া হবে, আমাদেরকে রবিবার পর্যন্ত সময় দিন, আমরা এই কেসটা সিবিআইকে হ্যান্ড ওভার করবো। এর পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটা কি? দেখুন, ইউটিউবারদের উপরে পুরো রকমের হাঙ্গামা শুরু হয়ে গেছে, সবাইকে নোটিশ পাঠাচ্ছে। যারা এই সিনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনে সামিল আছেন, প্রতিবাদ মিছিলে হাঁটছেন, বিদ্রোহ করে বসে আছেন, তাদেরকেও কিন্তু টমন পাঠানো শুরু হয়ে গেছে। আজকে দুটো ইউটিউবারের কাছে শুনলাম, মানে দেখলাম তাদের বাড়ির দরজা ভাঙছে পুলিশ। ভাবুন কোন রাজ্যে আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বাস করছি যে ইউটিউবাররা যে সন্ত্রাসবাদী নয়, চোর ডাকাত নয়, আসলে পুলিশ তার কাজটা সঠিকভাবে করতে পারে না। এবার যারা তাদেরকে সেই জিনিসগুলি দেখানো রাস্তাটা দেখায়, তাদের প্রতি আক্রমণটা হয়। ইউটিউবাররা কিন্তু সঠিকভাবে তাদের কাজটা করে যাচ্ছেন। বুঝতে হবে যে এই যে ইউটিউবাররা যারা কাজ করছেন, তারা কিন্তু সজাগ করছেন মানুষকে, আপনাদের ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন। আপনারা সঠিক রাস্তায় আসুন না, এরপরে একটা সময় আসবে, যেমন এই যে কেসগুলি হচ্ছে না, যে সন্দীপ ঘোষ কেন ছিল 12টার সময়, তাকে কে ইনস্ট্রাকশন দিয়েছে, অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তাকে কে ইনস্ট্রাকশন দিয়েছে। তো এরকম আসবে যে কে ইনস্ট্রাকশন দিচ্ছে ইউটিউবারদের ধরার জন্য, ইউটিউবারদের পিছনে লেগে থাকার জন্য কে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই যে আরামবাগ টিভির শফিকুলদা, শুদ্ধশীল ঘোষ, সন্ময় ব্যানার্জি, এই যে এদেরকে মাঝে মাঝেই দেখে দেওয়া হয়। কেন আমার প্রশ্নটা হচ্ছে, থাকতে পারে আপনাদের মত, আপনারা যদি মনে করেন, বা কেউ সরকার প্রশাসন যদি মনে করে যে এরা
সঠিক কাজ করছে কি করছে না তাই ইনভেস্টিগেশন করা দরকার অবশ্যই, কিন্তু প্রকৃত অর্থে এরা কি কোনো খারাপ কাজ করছে? আমার তো মনে হয় না, আমি দীর্ঘদিন ধরে এনাদের চ্যানেলগুলি দেখি। মানবদা আছেন, উনিও খুব ভালো, দ্য নিউজ বাংলা খুব ভালো করেন, আরামবাগ টিভি শফিকুলদা তো খুবই ভালো করেন, শুদ্ধশীল বাবুও খুব ভালো করেন, সন্ময়দার কথা তো বয়স্ক লোক করছেন ধীরে ধীরে, কিন্তু ভালোই লাগে, ঠিক আছে। আরও আছে, সুমন চট্টোপাধ্যায় সাংবাদিক আছেন, অদ্বিতীয়া আছে, এরকম অনেকেই আছে। তো দেখে দেওয়াটা ঠিক না। যদি কোনো খারাপ লাগে তাদেরকে খারাপ ডেকে বলুন যে এই ধরনের নিউজ পরিবেশন করছো কেন, ওরা প্রমাণ যদি না দেখাতে পারে আপনি পুলিশ দিয়ে কেন করাচ্ছেন? একটা সেল খুলুন, সেই সেলে একটা নির্দিষ্ট নিয়মকানুন বেঁধে দিন। আপনার কাছে এখন আইটি ওই অ্যাক্ট গভর্নমেন্টের যে বারবার আপনারা হোঁচট খাচ্ছেন, ওই আইটি অ্যাক্ট নিয়ে যাচ্ছেন, সেই অ্যাক্টে গিয়ে ব্রডকাস্টিং অ্যাক্টও আছে, সেই অ্যাক্টে গিয়ে আটকে যাচ্ছেন উকিলদের কাছে, মুখ পুড়ছে সরকারের। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি একটা বানান যে কারা কী ধরনের ইউটিউবে কী ধরনের হবে, সেটা নিয়ে একটু আলোচনা হোক, সবাই মিলে আমরা তার মধ্যে দেখি আপনাদের কী কী জিনিস, মানে সাধারণ, মানে আমিও একটা ইউটিউবার, আমি কী করতে পারবো কী করতে পারবো না আমার তো জানা নেই। আমার মনে হয় যে সরকারের যদি কিছু ভুলভ্রান্তি ধরে দেয় তাতে সরকারের ভালো হয়, সরকার সেটা দেখে জানতে পারে এবং সেটা থেকে সরকার কিন্তু ব্যবস্থা নিতে পারে, নিজেকে শুধরাতে পারে। কিন্তু এখানে উল্টো হয়ে যায়, যদি সরকারের বিপক্ষে বলা হয় তার বাড়িতে সমন চলে যায়। আরে আগে সেটাকে বোঝা উচিত। আজকে যদি এই অভয়াকাণ্ড নিয়ে কেউ যদি বলে তাহলে সে কি মিথ্যে কথা বলছে? এত প্রমাণ এত কিছু, সে মিথ্যে কথা বলছে? নিশ্চয়ই না। তাহলে সরকারের এটা বোঝা উচিত যে অভয়া বা তিলোত্তমার কাণ্ডে যদি কোনো ইউটিউবার, না আমি সে বলছি না যে একেবারে সবাই ঠিক করছে, সবাই ঠিক না, যদি কোনো ইউটিউবার খারাপ কিছু করে থাকে, কোনো কন্টেন্ট যদি তাদের খারাপ হয়ে থাকে, অবশ্যই তাদেরকে ব্যবস্থা আইন অনুযায়ী নেওয়া উচিত। কিন্তু যারা প্রকৃত তথ্যগুলি তুলে আনছেন তাদেরকে বলুন, কই আপনারা তো এই বড় বড় চ্যানেলগুলি আছে, এই ন্যাশনাল চ্যানেল এবিপি আনন্দ, আর্ট বাংলা, হ্যাঁ, TV9, এদেরকে তো কিছু বলতে পারেন না। এরা তো আরও যাচ্ছে তাই ভাষায় গালাগালি করে আপনার সরকারকে, মানে এই পশ্চিমবঙ্গের সরকারকে। তো আপনারা এটা ভাবুন, আপনারা যারা সরকারে আছেন তাদের সবাইকে ভাবা উচিত, বিশেষ করে মুখ্যমন্ত্রী একটু যদি নজর দেন তাহলে আমার মনে হয় এই যে সামগ্রিক পরিস্থিতি, এতে কিন্তু আমার মনে হয় আপনার দলের লোকও কিছু ইনভলভ আছে, তারা কিন্তু এই সিচুয়েশানটাকে আরও খারাপ করে দেওয়ার জন্য হয়তো চেষ্টা করছেন যে আপনার পজিশনটা খারাপ হয়ে যাক, আপনি যাতে, বা আপনার যিনি আত্মীয় আছেন, যিনি এমপি, ওনার পজিশনটা খারাপ হয়ে যাক, বা টিএমসি দলটা ভেঙে যাক, এরকমও লোকজন তো ঘুরে বেড়াচ্ছে আপনার দলের মধ্যেই আছে, তারা দ্বিচারিতা করছে না, এটা আপনিও বলতে পারবেন না। কিন্তু আমরা সাধারণভাবে সাধারণ চোখে যেটা দেখতে পাই সেটার উপরে অ্যানালিসিস করার চেষ্টা করি আপনার সামনে এনে। তো ইউটিউবারদেরকে কিন্তু এই ব্যাপারটাতে আমার মনে হয় একটা গাইডলাইন্স তৈরি করে দেওয়া দরকার, এবং সেই গাইডলাইন্স ফলো না করলে তখন তার একটা, কিন্তু গাইডলাইন্সটা হতে হবে লিবারেল। এই নয় যে সরকার পক্ষের কোনো বিপক্ষে কোনো কথা বললেই তার এগেনস্টে ঝাঁপিয়ে পড়া, এটা ঠিক নয়। সরকারের যদি সত্যিকারের সরকার চালাতে চাওয়া হয় সঠিকভাবে, তাহলে কিন্তু এই যে কথাগুলি যেগুলি সরকারের বিপক্ষে বলা হয়, এই কথাগুলিকে নিয়েই কিন্তু সরকার এগিয়ে যেতে পারে। এই কাজগুলি যদি সরকার সঠিকভাবে সঠিক সময়ে ঠিক করে দেয় তাহলেই তো সমস্যাগুলি মিটে যায়, কিন্তু সরকার সেটা করবে না। আজকে এই যে এই টালা থানার ওসি, এই টালা থানা ওসি কিন্তু পোর পেইড স্টাফ। আজকে আপনার সিপি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মায়না পেতে পারে, কিন্তু এ কিন্তু 2 লক্ষ টাকাও পেতে পারে। আমি জানি না কত টাকা মায়না পান সিপি বা এরা, তবে আইপিএস অফিসার ভালো লক্ষ টাকার উপরে মায়না পান। কিন্তু এইটা কিন্তু এই যে ছেলেটা, ও কিন্তু ডিএ পায়, এ কিন্তু ডিএ পায় না, কিন্তু বাধ্য হচ্ছে করতে, ওই চাপে পড়ে করছে। আজকে ওর ফ্যামিলির কথাটা ভাবুন, ওর ছেলেমেয়ের কথাগুলি ভাবুন, আপনারা কী অবস্থা তাদের।
ছিছি করছে পাড়ার লোকজন। আমি তো শুনলাম কেউ কোনো মানে ওখান থেকে মিষ্টির প্যাকেটও নাকি কোনো একটা দল থেকে নিয়ে গিয়ে মানে ক্রিটিসাইজিং ইয়েতে করে এসছে যে না তোমার বাবা খুব ভালো কাজ করেছে, এই মিষ্টির প্যাকেটটা খাও। আমি শুনতে পেলাম, জানি না সত্যি মিথ্যা, আমার এটার কোনো ইয়ে নেই। তবে এই যে এবার এই ফ্যামিলিটার কি হয়তো তিনি চাপে পড়ে করেছেন, তাকে করতে বাধ্য করা হয়েছে, কিন্তু কেন? এবার এই তথ্যগুলি যদি কেউ তুলে নিয়ে আসে তাহলে সেটা কি হবে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমার ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আমি আজকে বিশেষ কিছু বললাম না, পরিস্থিতিটা একটু উত্তপ্ত আছে। নমস্কার।